ডাকসু নির্বাচন বহু বছরের মধ্যে একটা জেনুইন ডাকসু নির্বাচন হতে যাচ্ছে এবার। এরশাদের সময় সর্বশেষ যে ডাকসু নির্বাচন হয়েছিল, যেখানে আমানুল্লাহ আমান, জনাব খায়রুল কবির খোকন ওনারা নির্বাচিত হয়েছেন, তারপর শেখ হাসিনার সময় একবার হয়, যেখানে ভিপি হয়েছিল নুরুল হক নূর। নুরুল হক নূরের যে নির্বাচন ছিল ওটা আদৌ কোনো নির্বাচন ছিল না, কারণ শুধু একটা আসন না, ছাত্রলীগ প্রত্যেকটা আসনে পরাজিত হবার কথা ছিল, প্রত্যেকটা প্রার্থী পরাজিত হওয়ার কথা ছিল ছাত্রলীগের। ফলে যেটা হয়েছে বহু বছর পর, 90-তে যদি আমরা হিসেব করি তাহলে 35 বছর পর, দীর্ঘ 35 বছর পর একটা জেনুইন ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। আবার আরেকটা কথা এভাবেও বলা যায় যে এই নির্বাচনটা বহুদিন পর বাংলাদেশে একটা জেনুইন নির্বাচন হচ্ছে, সেই কারণেও খুবই গুরুত্ব পাচ্ছে, যতটুকু পাবার কথা তার চাইতে বেশি। এবং একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে, সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবার অবিশ্বাস্য ভালো ফলাফল করবে, তারা অনেকগুলোতে বা প্রধান পদগুলোতে তারা জিতে যাবে, মেইন ডাকসু বা হল সংসদেও তারা খুবই ভালো করবে, এই আলাপ আছে। এবং আমি রাদার ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের কাছে এই প্রশ্নটাও রাখতে চাই, তারা কি মেনে নেবেন ছাত্র শিবির এই নির্বাচনে জিতে যাবে এবং অনেক ভালো কিছু করবে? অনেকগুলো অ্যাসপেক্ট আছে, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমত, কেউ বলেন যে ডাকসু নির্বাচন আমাদের জাতীয় নির্বাচনে কতটা প্রভাব ফেলবে বা সামনের নির্বাচনে কতটা প্রভাব ফেলবে। আমি মনে করি না এটা আসলে খুব বেশি প্রভাব ফেলবে। সরি, অনেকে এটাকে খুব ওভার এস্টিমেট করেন, ডাকসু এটা ডাকসু সেটা। আমি একটা উদাহরণ দিই। আমরা হাইপোথেটিক্যালি মনে করি ছাত্র শিবির ডাকসুর মূল যে ডাকসু সেটা সবগুলোতে জিতলেন, হল সংসদেও তারা একচেটিয়াভাবে জিতে গেলেন প্রায় সবগুলো বা সবগুলোতে। তো এখন ডাকসু নির্বাচনের কথা বা ডাকসু কি বস্তু খায় না মাথায় দেয়, গ্রামের একজন প্রান্তিক মানুষ কিন্তু ওটা জানেন না। সুতরাং আমাদের প্রান্তিক এলাকার যেসব, আমাদের প্রায় সব সংসদীয় আসনই ওরকম জায়গায় প্রচুর প্রান্তিক ভোটার্স আছেন, তারা এগুলো কিছুই জানেন না। এমনকি ঢাকারও বিভিন্ন এলাকা আছে যেখানে ডাকসু ব্যাপারটা বোঝেন না, বস্তি এলাকা যেসব জায়গায় আছে। তো সেখানে তো কোনো লাভ নেই, কিন্তু ডাকসু বোঝেন এমন মানুষ আরবান এরিয়াগুলোতে আছেন, শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মানুষ ডাকসু বোঝেন। তো আমরা ঢাকা শহরের কথা ধরে নেই যে ঢাকা শহরের মানুষ ডাকসু কি বোঝেন, বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্তরা। তো ঢাকা শহরে ডাকসু নির্বাচনে যদি সব শিবির জিতে যায়, ঢাকা শহরের একটা সিটেও কি শিবির জিতবে, মানে জামায়াতে ইসলামী জিতবে? আমার মনে হয় না, একটা সিটেও জিতবে না। তো তাহলে ওই জেতার মূল্য কি হলো? সুতরাং আমরা ডাকসুকে নিয়ে ওভার এস্টিমেট যেন না করি, আবার আন্ডার এস্টিমেটও যেন না করি। কিছুটা গুরুত্ব তো আছেই এই নির্বাচনটার, বিশেষ করে ছাত্র শিবির যখন এখানে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে এবং তারা ভালো করবে বলে মনে হচ্ছে এখন পর্যন্ত। তাদের এই ভালো করা যে শুধুমাত্র তাদের নিজস্ব যোগ্যতা আছে, নট নেসেসারিলি। তাদের এক ধরনের ফিক্সড ভোট ব্যাংক আছে, সেটা কতটা আমরা নিশ্চিত নই, নির্বাচনের পর আসলে বোঝা যাবে। কারণ তারা নানান নামে বেনামে এবং এক ধরনের ফানি ঢঙে গুপ্ত বলা হয়, তাদের গুপ্ত রাজনীতি আছে, তাই আসলে এটা বোঝা কঠিনও। কিন্তু ঘটনা যেটা হয়েছে, নন শিবির যে স্টুডেন্টরা আছেন তাদের মধ্যে অনেকগুলো প্যানেল হয়েছে, বাকি প্যানেলগুলো রাদার ওই ভোটগুলো পরস্পরের সাথে কাটাকাটি করবে এবং সেই প্রবাবিলিটির কারণেই ছাত্র শিবির জিতে আসার সম্ভাবনা আছে কিছু কিছু জায়গায়। এখন আবারও বলছি, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা এটা চাইবেন কিনা, এটা মেনে নেবেন কিনা, বা তা যদি মেনে না নেন তাহলে তাদের কি করা দরকার, কি করা উচিত। ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটিতে ওপেনলি রাজনীতি করছে, যদিও তাদের প্যানেলটার নাম ছাত্র শিবির দেননি, দিলে ভালো হতো। বহুদিন পর তারা ফ্রিলি পলিটিক্স করতে পারছেন, যদিও অনেকেই দেয়নি, ছাত্র দল ছাড়া কেউই সম্ভবত এরকম দেয়নি তাদের দলের নাম দিয়ে। ছাত্র শিবির দিলে ভালো হতো আমার মনে হয়, তাহলে প্রকাশ্যে তারা রাজনীতি করছেন এটা আমরা আমাদের সামনে আসতে। এবং এই প্রসঙ্গে আমি বলে রাখি, ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটিতে বা জাহাঙ্গীরনগরে ফ্রিলি পলিটিক্স করবে তাদের নাম দিয়ে, ঘোষিত অবস্থান দিয়ে, এটা আমি চাই। এবং রাজনীতি প্রকাশ্যই হওয়া উচিত, গুপ্ত রাজনীতি কোনো রাজনীতি না, ওটা মোনাফেকি। আওয়ামী লীগের সময় তারা আওয়ামী লীগের হয়ে, মানে ছাত্রলীগের মধ্যে গিয়ে, ইভেন যে প্রধান দুই ব্যক্তি আছেন জনাব সাদিক কায়েম এবং জনাব ফরহাদ, বিশেষ করে জনাব ফরহাদের বিরুদ্ধে অভিযোগ অনেক বেশি, উনি ছাত্রলীগের পোস্টেড ছিলেন। সাদিক কায়েমের বিরুদ্ধে একই রকম অভিযোগ আছে। আমি প্রায় একটা কথা বলি, অনেকে বলার চেষ্টা করে শেখ হাসিনার সময় ছাত্র শিবির বললে
যে কোনো কিছু করে ফেলা সম্ভব ছিল এবং তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছিল। আমি একমত, এগুলো নিয়ে আমরা প্রচুর প্রচুর প্রতিবাদ করেছি শেখ হাসিনার সময়। আজকে শিবিরের রাজনীতি নিয়ে আমার রিজার্ভেশন আছে, জামায়াতের রাজনীতি নিয়ে আমার রিজার্ভেশন আছে, প্রচুর গালিগালাজ শুনি, কিন্তু আমি তাদের রাজনৈতিক অধিকারের পক্ষে আছি, সবসময় ছিলাম। তো তাই যদি হতো, এটা সত্য কথা ছিল, কিন্তু তার মানে এই না যে ছাত্র শিবিরের লোকজন ছাত্র লীগের মধ্যে ঢুকতে হবে, ঢুকে তারা রাজনীতি করতে হবে। কেউ রাজনীতি না করে থাকতে পারে, সাধারণ ছাত্র শব্দটাও, সাধারণ শিক্ষার্থী শব্দটাও নষ্ট করেছে একটু সাম এক্সটেন্ট ছাত্র শিবির, কারণ এই সাধারণ শিক্ষার্থীর লেভাস দিয়েও ছাত্র শিবির গুপ্তভাবে কাজ করে বলে এই আলাপ প্রচলিত আছে। তো যাই হোক, তাদের ওখানে যেতে হয়েছে। এবং আমরা খেয়াল করব, জনাব কাদের যে গণতান্ত্রিক ছাত্র সংগঠন আছে, মানে এনসিপির যে সহযোগী সংগঠন আমরা এভাবে বলবো, কাদের একাধিক স্টেটাসে এই তথ্য আমাদের জানিয়েছেন কিভাবে ছাত্র শিবির ছাত্রলীগের ভেতরে ঢুকে কাজ করেছে। এবং শুধু সেটা না, জনাব কাদের সম্প্রতি তিনি জিতুন না জিতুন তিনি বেঁচে থাকতে চান এই ধরনের একটা স্টেটাসও দিয়েছেন। তিনি এদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কতটা বিপদে পড়েছেন সেটাকে ইন্ডিকেট করে। তো যাই হোক, তারা যেহেতু প্রকাশ্যেই এসছেন, তাদের প্রকাশ্য রাজনীতি হওয়াটাই ভালো ছিল, খুবই ভালো ছিল। এবং আমি ঢাকা এবং জাহাঙ্গীরনগরে একসময় অন্যান্য ছাত্র সংগঠন মিলে ছাত্র শিবিরের রাজনীতিকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল এবং ছাত্র শিবির এখানে প্রকাশ্যে রাজনীতি করতে পারতো না। এটার খুব কঠোর বিরোধিতা আমি রিপিটেডলি করেছি, আমি আবারও করি। ছাত্র শিবির নিষিদ্ধ সংগঠন যদি না হয়ে থাকে তাহলে তার রাজনীতি করার অধিকার আছে, সেই অধিকার থাকতে হবে, ভবিষ্যতেও থাকতে। এবং আমরা বারবার বলছি, ছাত্র শিবিরকে কেউ যদি মনে করেন মতাদর্শিক কারণে রাজনীতি দিয়েই পরাজিত করতে হবে, এবার যেহেতু ডাকসু নির্বাচন, পরাজিত করতে হবে ভোটের মাধ্যমেই। দুটো ইস্যু আছে, একটা হলো মুক্তিযুদ্ধ। কেউ কেউ বলেন যে ডাকসুতেও মুক্তিযুদ্ধ কেন ডেকে আনা হচ্ছে। আসলে ঘটনা যেটা হয়েছে, ছাত্র শিবিরের জন্ম স্বাধীনতার পরে, তাদের পূর্বতন যে ছাত্র সংগঠন ছিল, ছাত্র সংঘ, ইফ আই এম নট রং, স্বাধীনতার আগে এবং সেই সময়। তো কেউ কেউ বলেন ছাত্র শিবিরের জন্মই তো হয়েছে পরে, তারা কি করবে না, কারণ এমনকি যারা এবার নির্বাচন করছেন তাদের নির্বাচন স্বাধীনতার বহু পরে, এমনকি অনেকে যদি প্রথম সন্তান হয়ে থাকেন পিতা মাতার, তাদের পিতার জন্ম অনেকের মুক্তিযুদ্ধের পরে হয়েছে। তারপরও তাহলে মুক্তিযুদ্ধ এবং রাজাকার ইস্যুটা কেন আনা হচ্ছে তাদের বিরুদ্ধে? এটাই মতাদর্শ যে রাজনৈতিক সংগঠনটা, রাজনৈতিক দলটা জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন, তারা এর মধ্যে টেকনিক্যালিটিস আনতে পারেন, এটা স্বীকৃত না, ওই না সেই না, ওগুলোতে যাচ্ছি না, ওটা ছাত্র শিবির জামায়াতে ইসলামীর সংগঠন। সেই জামায়াতে ইসলামীর সাথে তারা অ্যালাইন্ড এবং তারা এখনও মনে করেন বাংলাদেশের স্বাধীনতার সময় যা যা ঘটেছিল তারা সঠিক করেছেন এবং কোনো অনুতাপ তাদের নেই। এবং অবিশ্বাস্যভাবে শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর শিবির তার একটা প্রকাশনায় একটা লেখা ছাপিয়েছিল, যেখানে এই ধরনের বক্তব্য লেখা ছিল যে মুসলমানরা অনেকে না বুঝে, আমি এক্স্যাক্টলি পড়ি, সে সময় অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল, আল্লাহ তাদের ক্ষমা করুন। এখানে একজন লেখক লিখেছিল, পরে ডিবেটের মুখে শিবির বলেছে এটা তাদের অপিনিয়ন না। টেকনিক্যালি কারো পত্রিকায় কেউ একজন তার পার্সোনাল অপিনিয়ন দিতে পারে, কিন্তু কি জায়গা দেয়, কোন লেখা থাকে, এটা দিয়ে সেই সংগঠনের সেই প্রকাশক যারা করেছেন তাদের সাইকোলজিক্যাল স্ট্যান্স বোঝা যায়। সো শিবির নিজেও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসাবে নিজকে প্রমাণিত করেছে, যদিও তাদের অনেকের বাবার জন্মই মুক্তিযুদ্ধের পরে। সেই জন্য বলছি, রাজাকার বলা বা মুক্তিযুদ্ধ বিরোধিতা আসলে একটা আদর্শ, একটা মতাদর্শ। ওটা ওই সময় কেউ বেঁচে ছিল কি না, তার জন্ম হয়েছিল কি না, সেই সময় সেটা করেছিল কি না সেটা নয়, সে সেটা ওন করছে কি না এজ এ কোয়েশ্চেন, এবং তারা সেটা করছেন। আমি একটা কথা বলে রাখি, মুক্তিযুদ্ধ বললেই অনেকে ভারতের বয়ান, আওয়ামী লীগের বয়ান বলেন, এটাও ট্যাগ করা। সরি, আমরা শেখ হাসিনার মুক্তিযুদ্ধের বয়ানও ফাইট করেছি, যখন অনেকেই কোনো দেখা ছিল না, মানে বহুজন বহু জায়গায় নানান কিছু করে বেড়াচ্ছেন, বহু কিছু করে বেড়াচ্ছেন, আওয়ামী লীগের হয়ে স্লোগান দিচ্ছিলেন, আমরা শেখ হাসিনার মুক্তিযুদ্ধের বয়ান চ্যালেঞ্জ করেছি। মুক্তিযুদ্ধের যে বয়ানের কথা বলি, মুক্তিযুদ্ধের যে মতাদর্শের কথা বলি, যে স্পিরিটের কথা বলি, এটা শেখ হাসিনার সকল স্বাধীনতার চেতনা না, যেটার মাধ্যমে সে তার ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করেছে, না, সেটা না। কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, আমাদের মুক্তিযোদ্ধার, এটা একটা জনযুদ্ধ ছিল, এটা শেখ মুজিবুর রহমান সব কিছু করে ফেলেছেন তা না, সেই জনযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি। আমাদের উপরে ভয়ঙ্কর বর্বর অত্যাচার চালিয়েছিল
পাকিস্তানি মিলিটারি এবং সেটাকে সমর্থন করেছে নৈতিক এবং সামরিকভাবেও জামায়াতে ইসলামীর লোকজন। এতে কোনো সন্দেহ নেই। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। বাংলাদেশের ইতিহাস আমরা ভুলব না। এখন কেউ কেউ বলবেন ছাত্র সংসদ নির্বাচনে জাতীয় রাজনীতি কি আসবে? আসবে। যারা যারা বলেন ছাত্ররা শুধু ছাত্র সংসদ নির্বাচনে শুধু ছাত্রদের দাবি নিয়ে আলাপ হবে, এটা হাস্যকর। এটা বাংলাদেশের মতো করে চলবে। কেউ কেউ গ্লোবাল বিভিন্ন জায়গা দেখেন, ইউরোপে এটা হয়, ওখানে ছাত্র সংসদ নির্বাচন, ওখানে দলীয় রেজুরবৃত্তি হয় না, ওখানে এই দাবি থাকে না, সেই দাবি থাকে না, ছাত্রদেরকে নিয়ে কথা বলে। কিন্তু বাংলাদেশ একটা বিশেষ জায়গা যেখানে ছাত্ররা তাদের ছাত্র রাজনীতিতে রাষ্ট্রের কল্যাণ নিয়ে কথা বলবেন। এই রাষ্ট্র তৈরি করেছে ছাত্ররা, এমনকি সেই 24-এ এসেও শেখ হাসিনা পতনেরও প্রধান রোল তারা প্লে করেছেন। সুতরাং জাতীয় রাজনীতির ইস্যু এখানে আসবে এবং ছাত্র শিবির মুক্তিযুদ্ধের বিরোধিতার যে লেগাসি বহন করছে এবং সেটাকে সগর্বে তারা সমাজের সামনে প্রেজেন্ট করছে, সেটা ইস্যু হতে হবে। এবং ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে এটা মাথায় রাখতে হবে, তারা এই ধরনের কাউকে নির্বাচনে আনবেন কিনা, তাকে নির্বাচিত করবেন কিনা। আমরা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে সবচেয়ে প্রগতিশীল অংশ বলে মনে করি, অ্যাটলিস্ট পারসেপশন সেরকম আছে, বাস্তবতা আমি নিশ্চিত নই। আরেকটা ইস্যু তাদের মাথায় রাখা দরকার আছে, সেটা হলো একটা আইডেন্টিটি পলিটিক্স। ছাত্র শিবির জামায়াতে ইসলামী আইডেন্টিটি পলিটিক্স করেন। সেই আইডেন্টিটি পলিটিক্সকে বাংলাদেশের এরকম গুরুত্বপূর্ণ একটা জায়গায় তারা নেবেন কিনা, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সেটাও যে ঠিকঠাক করেন তা না, বিশেষ করে ছাত্র শিবির জামায়াতে ইসলামী তাদের জায়গা থেকে তাদের মতো করে অনেক ক্ষেত্রেই এমন কিছু করেন তাদের স্বার্থের জন্য, যেটা তাদের নামের সাথে যখন ইসলাম থাকে তার সাথে কনফ্লিক্ট করে। এমন নারীদেরকে তারা নমিনেশন দিয়েছেন তাদের প্যানেলে, যিনি হিজাব করেন না, অথচ তাদের ছাত্রী সংস্থা যে নারী সংগঠন আছে জামায়াতের, তাদের হিজাব তো বটে, অনেকে নেকাব করেন। জামায়াতে ইসলামের নারী নেত্রীরাও নেকাব পরিধান করেন বেশিরভাগই, আমি এই ধরনের ছবি দেখেছি। তো ফলে তারা আসলে তাদের যেখানে যে ধরনের প্রয়োজন, যেভাবে প্রয়োজন সেগুলো করছেন। এই কৌশলগুলো অন্তত যে দলটার সাথে ইসলাম আছে তার সাথে ম্যাচ করে না, এটা বুঝতে পারতে হবে। তার চাইতেও জরুরি কথা, যদি তারা সেটাও করতেন, এই সংগঠন যখন আসবেন তারা আসলে কি রকম করবেন, এই ঢাকা ইউনিভার্সিটির পরিবেশ কেমন হবে, তারা কি করতে পারেন, কিভাবে করতে পারেন, কতটুকু করতে পারেন। যে কেউ খোঁজ নিয়ে দেখবেন ছাত্র শিবিরের নিয়ন্ত্রণে একসময় দুটো ইউনিভার্সিটি খুব ভালোভাবে ছিল, চিটাগাং ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি। সেখানে স্টুডেন্টদের কালচারাল অ্যাক্টিভিটিস, ওগুলো ছাত্র সংসদের মাধ্যমে না, গায়ের জোরে তাদের নিয়ন্ত্রণ ছিল। সেগুলোতে কালচারাল অ্যাক্টিভিটিস কী হয়েছে না হয়েছে, মানুষের মননের বিকাশের জন্য কি হয়েছে, যে কেউ খোঁজ নিয়ে জানতে পারবেন। একই পরিস্থিতি এখানে তৈরি হতে পারে এবং সেটা ইসলামের নামে। বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় একটা এই ধরনের ইসলামিস্ট, আমি এটা নিয়ে আমার দীর্ঘ ক্রিটিক আছে যে বাংলাদেশের এক্সিস্টিং কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে জামায়াতে ইসলামী বা ছাত্র শিবির রাজনীতি করার অধিকার রাখে কিনা। বলেছে, আমি নিজে আলাদাভাবেও কথা বলবো সে প্রশ্ন। যারা খেলাফত কায়েম করতে চায়, তারা খেলাফত না, তারা শরিয়ার কথা বলেন, যারা শরিয়া আইন কায়েম করতে চায়, সেটা আমাদের এক্সিস্টিং লিবারেল ডেমোক্রেসির সাথে যায় কিনা। এখন কেউ কেউ বলতে পারেন যে এখানে যারা নির্বাচন করছেন তারা তো এখনই জাতীয় রাজনীতিতে যাচ্ছে না, কিন্তু আমাদের মনে রাখতে হবে এরাই একসময় জাতীয় রাজনীতিতে যাবেন। এবং আমরা যদি আমাদের স্টুডেন্টদের কথা বলছি, ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করি, এটা তাদের প্রোফাইলে যোগ হবে। সুতরাং এমন কাউকে আমরা নির্বাচিত করছি আসলে এর মাধ্যমে, যারা আমাদের এখানে একটা এমন পরিস্থিতি তৈরি করবেন যেটা আসলে উদার গণতান্ত্রিক ব্যবস্থার সাথে যায় না। এবং জরুরি কথা, যারা এখন সগর্বে মুক্তিযুদ্ধের সময়কার তাদের ন্যাক্কারজনক ভূমিকাকে ওন করেন, কিন্তু সেটা তারা ব্যবহার করবেন যে তারা এই জায়গায় ভোটে নির্বাচিত হয়েছিলেন। আমি খেয়াল করছি একটা জরিপ টরিপ দিয়ে, এবং তাও তাদের কত রকম কৌশল তাদের জরিপ করা হয়েছে দুটো প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সেখানে বিপুল ব্যবধানের শিবির এগিয়ে আছে। জানা গেল ওই প্রতিষ্ঠানগুলোর সাথেও তারা জড়িত আছেন, থাকতেই পারেন, তারা এগুলো সামনে আনছেন। এগুলো খুব মেজর ইস্যু হবে না, কিন্তু আমি যে কথাটা বলতে চাই যে ভোট দেওয়া দরকার আছে। আমি মনে করি যারা, এবং ছুটি নিয়ে অনেক তথ্য দেখলাম যে টানা ছুটি দেওয়ার চেষ্টা করা হয়েছে যাতে অনেকেই ঢাকায় না থাকেন, বিশেষ করে অনাবাসিক ছাত্ররা। এবং অনাবাসিক ছাত্রদের মধ্যে
ছাত্র শিবিরকে ভোট দেওয়ার প্রবণতা সম্ভবত কম হবে, এই ধরনের আলাপ আছে। নারীদের মধ্যে কম আছে, কম থাকারই কথা, কারণ তাদের ওপরই চাপ বেশি তৈরি হওয়ার কথা যদি কেউ শরিয়া আইনের কথা বলেন। তো আমি এটা আমার জায়গা থেকে চাই, সেটা হচ্ছে সবাই ভোট দিতে যান, যত বেশি সম্ভব ভোট দিতে যান, এবং ভোট দেওয়ার সময় ওই হিসেবটা একটু করা জরুরি আছে। মানে ব্যক্তিগতভাবে তারা কেমন সেটা প্রশ্ন না। আমি টপ দুজন জনাব ফরহাদকে ব্যক্তিগতভাবে চিনি না, জনাব সাদিক কায়েমের সাথে আমার ফোনে কথা হয়েছে, আমি তাদেরকে টিভিতে কথা বলতে দেখেছি। আমি তাদেরকে ভালো মানুষ বলেই মনে করি। তারা সুন্দর কথা বলছেন, তারা কনভিন্সিং টোনে কথা বলছেন, এভরিথিং ইজ অল রাইট। কিন্তু বুঝতে পারতে হবে তাদের ব্যক্তি না, তারা একটা মতাদর্শকে রিপ্রেজেন্ট করেন, এটা সবচাইতে জরুরি কথা। সাদিক কায়েম বা জনাব ফরহাদ মতাদর্শকে রিপ্রেজেন্ট করেন, আর তাদের বিপরীতে যারা দাঁড়াচ্ছেন, এই ব্যাপারটা কি মাথায় রাখছেন আপনারা? তারা বছরের পর বছর লড়াই করেছেন রাজপথে, শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, জুলাই আগস্টে তো করেছেনই, প্রকাশ্য লড়াইয়ের তাদের মানে ঘটনা আপনারা দেখেছেন, রেকর্ড আছে। এছাড়াও এর আগে নানা সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে অত্যন্ত উচ্চকণ্ঠ ছিলেন তারা, প্রায় সবাই। সুতরাং তাদের এই লড়াইকে কি মর্যাদা দেওয়া যাবে না, দেওয়া হবে না, দেওয়া উচিত না? আর তার চাইতে আবারও বলছি, ছাত্র শিবিরের হয়ে যারা দাঁড়াচ্ছেন, ব্যক্তিগতভাবে আপনি তাদেরকে পছন্দ করতে পারেন, সেই সম্ভাবনা আছে। ছাত্র শিবিরেও সত্যিকার অর্থে আমি দেখেছি অনেক ওয়েল বিহেভড, ওয়েল ম্যানার্ড লোকজন আছে, থাকে, কিন্তু তারা আদতে একটা মতাদর্শকে রিপ্রেজেন্ট করেন, যে মতাদর্শ আসলে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় নির্বাচিত হয়েছে, এটা আসলে ঢাকা ইউনিভার্সিটির ইমেজকে ক্ষতিগ্রস্ত করে। এবং আপনারা যারা স্টুডেন্ট আছেন, তারা যদি এটা হতে দেন, আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে এটা আপনাদের ভার্সিটির ইমেজের জন্য ভালো হয় না। আমরা একটা কথা মনে রাখবো, আমি বহুবার বলেছি, জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, এনাদের রাজনীতির অধিকারের প্রতি আমি শতভাগ সমর্থন করি। তাদের অধিকার যেখানে যেখানে ক্ষুণ্ণ হয়েছে, শেখ হাসিনার সময়ের কথা বলছি, ফাইট করেছি, এখনও করছি, ভবিষ্যতেও করব। এবং একই সাথে আমি যোগ করছি, এই ধরনের আইডেন্টিটি পলিটিক্স, আমি প্রায় বলি, এটা হিন্দুত্ববাদের নামে হোক, এমনকি বাঙালিত্বের নামে হোক, যে আইডেন্টিটি অন্যদেরকে এক্সক্লুড করে, সেই আইডেন্টিটি পলিটিক্স আমি বিরোধিতা করি। আর জামায়াতের ক্ষেত্রে তো, ছাত্র শিবিরের ক্ষেত্রে তো তার সাথে মুক্তিযুদ্ধের ইস্যুটাও আছে, এবং অবশ্যই এই জাতীয় ইস্যু আলাপে আসতে হবে, অবশ্যই আসতে হবে। সুতরাং আমি চাই, আমি এক্সপেক্ট করি এবং আমি অনুমান করি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা, নারী ছাত্রীরা, তারা প্রচুর সংখ্যায় ভোট দিতে যাবেন। অনাবশ্যিক যারা আছেন তারা তাদের এই ভোটাধিকারটাকে অবহেলা করবেন না, প্লিজ। আপনারা ভোট দিতে যান এবং ভোট দিয়ে আপনাদের চয়েস আপনারা নিশ্চিত করুন। আর আমি আমার যে অপিনিয়ন, ইটস মাই অপিনিয়ন, এখানে এটা আমার অ্যানালিসিস নয়, আমার অপিনিয়ন, আমার এক ধরনের অ্যাক্টিভিজম হিসাবেও দেখতে পারেন, সেটা যদি আপনাদের সঠিক বলে মনে হয় তাহলে ফলো করুন। আর না হলে আপনাদের যদি কারো মনে হয় ছাত্র শিবিরই নির্বাচিত হওয়া উচিত সব কিছুর পরও, সেটাও করুন, কিন্তু ভোট দিতে যান।